হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 3 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞান চর্চায় আচরণবাদী দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করো। কি অর্থে একে একটি পদ্ধতিগত বিপ্লব বলে গণ্য করা হয়? অর্থাৎ আচরণবাদকে কি অর্থে একটি পদ্ধতিগত বিপ্লব বলে গণ্য করা হয়? এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে তোমাদের বলছি যে এইটুকু পার্ট নিয়েও কিন্তু 10 নম্বরের একটা প্রশ্ন দিতে পারে, বা এই পার্টটা নিয়েও 10 নম্বরের প্রশ্ন দিতে পারে, বা 5 নম্বরের এখান থেকে প্রশ্ন আসতে পারে। তাই তোমরা এই প্রশ্নটা অতি অবশ্যই ভালো করে তৈরি করবে। দেখো কি বলা হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞানের মর্যাদা পেয়েছে। সাধারণত বিজ্ঞানের ক্ষেত্রে গবেষণা ও পর্যালোচনা করার যেমন বিশেষ দৃষ্টিভঙ্গি আছে, তেমনি রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রেও আছে। তবে রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের একটি শাখা। সমাজ গতিশীল, তাই সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে। দীর্ঘকাল ধরে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় যে দৃষ্টিভঙ্গি চলে আসছিল তার নাম সনাতন দৃষ্টিভঙ্গি, কিন্তু পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন বা আধুনিক দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে। বর্তমানে বিভিন্ন ধরনের আধুনিক দৃষ্টিভঙ্গি এসেছে, তার মধ্যে আচরণবাদী দৃষ্টিভঙ্গি বিশেষভাবে উল্লেখযোগ্য। আচরণবাদী দৃষ্টিভঙ্গির এবার উৎপত্তি দেখো। আচরণবাদী দৃষ্টিভঙ্গি হলো একটি প্রতিবাদী দৃষ্টিভঙ্গি। সনাতন দৃষ্টিভঙ্গি বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান ও কার্যাবলী নিয়ে আলোচনা করে, বিভিন্ন ধরনের সরকার ও তার দোষগুণ নিয়ে আলোচনা করে, কিন্তু এই সব আলোচনার মাধ্যমে দেশের রাজনৈতিক ব্যবস্থা ও তার চরিত্র সম্পর্কে জানা যায় না। সেই কারণে এই দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আধুনিক দৃষ্টিভঙ্গির জন্ম হয়েছে। রবার্ট ডালের ভাষায় হিস্টোরিক্যালি স্পিকিং দ্য বিহেভিয়ারাল অ্যাপ্রোচ ওয়াজ দ্য প্রোটেস্ট মুভমেন্ট। তবে বেশি দিন আগে এর জন্ম হয়নি। 20 শতকের প্রথম দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে এই দৃষ্টিভঙ্গির উৎপত্তি হয়েছে। এবারে আচরণবাদের সমর্থকদের মধ্যে আছেন গ্রাহাম ওয়ালাস, আর্থার বেন্টলি নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। গ্রাহাম ওয়ালাস তার হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থে এবং বেন্টলি তার দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থে আচরণবাদের আলোচনার সূত্রপাত ঘটিয়ে নতুন যুগের সূচনা করেছেন। এছাড়া রবার্ট ডাল, ডেভিড স্টোন এর নাম উল্লেখযোগ্য। এবারে মূল বক্তব্য দেখো, এই দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য। তবে তার আগে একটা বিষয় তোমাদের বলবো যে তোমাদের জন্য এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, এই সেমিস্টারের জন্য পারচেস করতে পারো, এবং পরবর্তী সেমিস্টারে তোমরা যদি কেউ অনলাইন আমাদের কোচিং ক্লাসে অ্যাড হতে চাও, অর্থাৎ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, সেক্ষেত্রে তোমরা নিচে যে নম্বরটা আছে এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। পরের সেমিস্টারে তোমাদের কিন্তু 4টে ডিএসসিসি পেপার পড়তে হবে। অনেকটাই কঠিন সিলেবাস, কম সময়ের মধ্যে শেষ করতে হবে, তাই তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক যোগাযোগ করতে পারো। এবার আছে দেখো আচরণবাদের মূল বক্তব্য। সেখানে কি বলা হচ্ছে দেখো, প্রথমত আচরণবাদীদের মূল বক্তব্য হলো রাজনৈতিক প্রতিষ্ঠান আলোচনার মাধ্যমে সমাজ ব্যবস্থার আসল রূপ জানা সম্ভব নয়। এটি জানতে গেলে সমাজের ব্যক্তি বা গোষ্ঠীর কী ধরনের আচরণ করে তা জানা দরকার, এবং সেই জানার অভিজ্ঞতার আলোকে রাজনৈতিক কাঠামো বিচার করতে হবে। কারণ আচরণবাদীরা মনে করে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর আচার আচরণ সমাজের কাঠামো থেকে গড়ে ওঠে। সুতরাং ব্যক্তিগত বা গোষ্ঠীর আচরণ বিশ্লেষণ করলে সমাজের চরিত্র জানা যাবে। দ্বিতীয়ত, আচরণবাদীরা রাজনৈতিক আলোচনার ক্ষেত্রে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গ্রহণের পক্ষপাতী। তারা রাষ্ট্রবিজ্ঞানে বিজ্ঞান শব্দটিকে বেশি গুরুত্ব দিতে চান। তারা বিশ্বাস করেন প্রাকৃতিক বিজ্ঞানে যেমন বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হয়, এখানেও সেই পদ্ধতি ব্যবহার করা সম্ভব। তৃতীয়ত, আচরণবাদীরা মনে করে রাজনীতি আলোচনার ক্ষেত্রে মূল্যবোধ প্রতিষ্ঠার প্রয়োজন নেই। কোনো ঘটনা কেন ঘটে এবং কিভাবে ঘটে তার মধ্যে তার রাজনৈতিক আলোচনা সীমাবদ্ধ রাখতে চান। সেই ঘটনা ঘটা উচিত কি অনুচিত সে বিচার করা রাজনীতির কাজ নয়। এবার আচরণবাদের বৈশিষ্ট্য দেখো। ডেভিড স্টোন আচরণবাদের কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন। দেখো, প্রথমত আচরণবাদ তত্ত্বকেন্দ্রিক। এই তত্ত্বকে ভিত্তি করে বাস্তবে গবেষণার পক্ষপাতী। তারপর গবেষণা থেকে নতুন তত্ত্বের আবির্ভাব হবে বলে তারা বিশ্বাস করেন। সুতরাং আচরণবাদ মনে করে তত্ত্ব গবেষণা পরস্পরের ওপর নির্ভরশীল। দ্বিতীয়ত, আচরণবাদীরা
মানে আচরণবাদীরা আলোচনার ক্ষেত্রে নৈতিক মূল্যবোধকে বাদ দিতে চায়। তৃতীয়ত, আচরণবাদীরা মনে করে রাজনীতির পর্যালোচনার ক্ষেত্রে প্রতিষ্ঠান আদৌ গুরুত্বপূর্ণ নয়, কারণ প্রতিষ্ঠানগত আলোচনার মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থার চরিত্র জানা যায় না, একমাত্র ব্যক্তি ও গোষ্ঠীর আচার আচরণ সেই চরিত্র জানতে সাহায্য করে। চতুর্থ, আচরণবাদ রাজনৈতিক পর্যালোচনার ক্ষেত্রে বিজ্ঞানসম্মত পদ্ধতি গ্রহণ করতে চায়, অর্থাৎ বিজ্ঞানের মতো তারা তথ্য সংগ্রহ করা, বিশ্লেষণ করা এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের পক্ষপাতী। পঞ্চমত, আচরণবাদীরা মনে করে ব্যক্তি ও গোষ্ঠীর সামগ্রিক ভূমিকা ও আচরণ জানতে গেলে সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখার সাহায্য নিতে হবে, তাই তারা সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখার মাধ্যমে সমন্বয় গড়ে তুলতে চায়। আচরণবাদীরা মনে করে রাজনীতির মূলে আছে ক্ষমতা, তাই তারা রাজনীতির আলোচনায় ক্ষমতাকে বেশি গুরুত্ব দিতে চায়। এবার পরের যে পার্টটা আছে, আচরণবাদ একটি পদ্ধতিগত বিপ্লব, এই পার্টটা এবারে বুঝে নাও। আচরণবাদকে পদ্ধতিগত বিপ্লব বলা হয় কারণ এটি রাষ্ট্রবিজ্ঞানের ঐতিহ্যবাহী পদ্ধতিকে চ্যালেঞ্জ করে এবং তার পরিবর্তে একটি নতুন বিজ্ঞানসম্মত পদ্ধতি প্রতিষ্ঠা করে। পূর্ববর্তী দৃষ্টিভঙ্গিতে রাজনৈতিক চিন্তাধারা এবং তত্ত্বকেই প্রাধান্য দেওয়া হতো, সেখানে আচরণবাদ একটি অভিজ্ঞতামূলক ভিত্তি স্থাপন করে। এটি প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের ওপর জোর দেয়। আচরণবাদ রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষামূলক উপাত্ত সংগ্রহ এবং পরিসংখ্যান ব্যবহার চালু করে। এই বৈজ্ঞানিক পদ্ধতি রাষ্ট্রবিজ্ঞান চর্চাকে কেবলমাত্র দার্শনিক বা নীতিগত পর্যালোচনার মধ্যেই সীমাবদ্ধ না রেখে একটি বাস্তবধর্মী ও পরিমাপযোগ্য ক্ষেত্র হিসাবে গড়ে তোলে। তারপরে কি বলা হচ্ছে দেখো, এছাড়া আচরণবাদ রাষ্ট্রবিজ্ঞানে সামাজিক বিজ্ঞান হিসাবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি বিজ্ঞানকে বাস্তব জীবনের রাজনৈতিক প্রক্রিয়া এবং আচরণের সাথে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করে তোলে। এর ফলে রাষ্ট্রবিজ্ঞান গবেষণার ক্ষেত্র প্রসারিত হয় এবং রাজনৈতিক প্রক্রিয়া সম্পর্কে গভীরতর বিশ্লেষণের সম্ভব হয়। সমালোচনা কিছু দিতে হবে তোমাদের। প্রথমত, এই দৃষ্টিভঙ্গি রাজনৈতিক প্রতিষ্ঠান যেমন শাসন বিভাগ, বিচার বিভাগ প্রভৃতিকে অবহেলা করেছে, অথচ এগুলিকে বাদ দিয়ে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা হতে পারে না। দ্বিতীয়ত আছে, আচরণবাদী দৃষ্টিভঙ্গি রাজনীতি বিশ্লেষণ করতে গিয়ে কঠিন ভাষার প্রয়োগ করে বিষয়বস্তুকে জটিল করে তুলেছে। তৃতীয়ত, এই দৃষ্টিভঙ্গি সমাজের মূল্যবোধকে অস্বীকার করেছে। কেন মানুষ রাষ্ট্র তৈরি করেছে, কেন আইনকে মেনে চলতে হবে, এই সব গুরুত্বপূর্ণ প্রশ্ন এড়িয়ে গেছে। অর্থাৎ আচরণবাদী দৃষ্টিভঙ্গি দর্শন বিরোধী মনোভাব নিয়েছে। নেক্সট আছে মূল্যায়ন। আচরণবাদী দৃষ্টিভঙ্গি রাজনৈতিক আদর্শ ও মূল্যবোধকে অস্বীকার করে তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছে। এই সমালোচনার মধ্যে যুক্তি আছে, সত্য। তথাপি আচরণবাদী দৃষ্টিভঙ্গির অবদান কম নয়, কারণ কোনো সমাজের চরিত্র জানতে গেলে সমাজের ভিতরকার সামাজিক ও অর্থনৈতিক চরিত্র জানা প্রয়োজন। কোন আইন ভালো কি মন্দ তা জানতে হলে মানুষের রাজনৈতিক আচার আচরণ জানতে হবে। আচরণবাদী দৃষ্টিভঙ্গির প্রবক্তারা এই সব দিকের ওপর গুরুত্ব আরোপ করে সনাতন দৃষ্টিভঙ্গির ত্রুটিগুলিকে এবং অসম্পূর্ণতাকে দূর করেছে। পরের ক্লাসে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, এটা তোমরা ভালো করে এখন তৈরি করো।